আজকে আমরা এসছি দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী মহাশয়ের কাছে। তার কাছ থেকে জেনে নেব নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কিছু কথা। প্রথমেই দিদি আপনাকে অভিনন্দন জানাই নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী নির্বাচিত হওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আপনাকে করছি সেটা, আপনি অখণ্ড নদিয়াতে যখন কাজ করেছেন তখন সম্পূর্ণ নদিয়া জেলা জুড়েই কাজ করেছেন, কিন্তু নদিয়া জেলা যখন ভাগ হয়ে যায় তারপরে আপনি মূলত উত্তর দিকটাতেই বেশি কাজ করেছেন। সেই সূত্র ধরে, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে দক্ষিণ নদিয়া জেলায় সংগঠন চালানোর ব্যাপারে আপনার কি কোনো রকম অসুবিধা হচ্ছে, কিংবা হলে সেটা কি রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, যারা সংগঠনে দীর্ঘ বহু বছর কাজ করে, সংগঠনের একটা নির্দিষ্ট অভিজ্ঞতা সংগঠন চালানোর স্বার্থে সেই অভিজ্ঞতাটা হয়েই যায়। আর নদিয়া উত্তরে আমি দীর্ঘ প্রায় আমার 9 বছর 10 বছরের অভিজ্ঞতা ওখানকার কাজ করা সুবাদে আছে। এই জেলায় আমরা 2 বছর যুক্ত হয়েছি সাংগঠনিকভাবে লোকসভা ওয়াইজ জেলা হওয়াতে। নবদ্বীপ বিধানসভা, রানাঘাট লোকসভার আন্ডারে এবং এই সাংগঠনিক জেলার সঙ্গে যুক্ত হয়েছে। অসুবিধা বলতে তেমন কিছুই নয়, শুধু কিছু হয়তো মানুষ যারা নতুন কার্যকর্তা যারা এসেছেন তাদের সকলের সঙ্গে হয়তো সঠিকভাবে একদম বুস্তরে যেটা উত্তরের সঙ্গে ছিল সেক্ষেত্রে একটু এই জায়গাটা একটু সমবিষয়। 2016 নির্বাচন হতে আর 8 থেকে 9 মাস বাকি আছে এবং এটা বিজেপির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সেখানে এখনো জেলা কমিটি তৈরি হলো না। এটা কি একটু পিছিয়ে পড়া কিংবা পরবর্তীকালে অসুবিধার সম্মুখীন হবেন, এরকম একটা ব্যাপার তো ঘটতেই পারে? দেখুন, এক্ষেত্রে আমি বলবো যে জেলা কমিটি হয়নি, সেক্ষেত্রে কাজের কোনো আমাদের ঘাটতি নেই। শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে আমি নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট, কিন্তু যে টিম রয়েছে সেই টিম পূর্ণাঙ্গভাবে আমাকে সহযোগিতা করছে এবং যারা টিমের ভেতরেও নেই, বাকি যারা বাইরে আছেন তারাও সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন। ফলে আমি দ্বিগুণ গতিতে আরও বেশি সংগঠনের যে কাজ রাজ্য থেকে প্রদেশ থেকে দেওয়া যে বুথ স্তরের যে কাজগুলো, মূল যে কাজ, সে কাজ কিন্তু আমাদের খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এবার আপনি যদি বলেন কমিটির কথা, রাজ্যে সেন্ট্রালের সভাপতি এবং রাজ্য সভাপতি পরপর যে আমাদের সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী সেগুলো যখন হবে সেই মতো কমিটিও আমাদের হয়ে যাবে। কমিটি নিয়ে খুব একটা চাপের কিছু নেই। 50% থাকবে, 50% নতুন প্রয়োজন হলে অ্যাড হবে, এভাবে হবে। সেক্ষেত্রে কাজের কিছুতে কোনো হেরফের এখনো পর্যন্ত আমার মনে হয়নি হয়েছে। হ্যাঁ, 50%-এর কথা যখন বললেন, এই প্রসঙ্গে আমি যতদূর জানি যে আগে যখনই কখনো সভাপতি পরিবর্তন হয়েছে তখন পূর্বের পুরো কমিটিটাই এক ধরনের বাদ হয়ে গেছে, 2-1 বাদে। এবার শুনেছি আমি আমাদের সূত্র থেকে যে পুরানো কমিটির অন্তত 50% রাখতে হবে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, শুধু 50% না, এটা তো সিস্টেমেটিক গাইডলাইন আছে সংগঠনের পক্ষ থেকে। আমাদের যদি মনে হয় যারা কাজ করছে 50% কেন, এখানে 70%ও থাকতে পারে, এখানে কোনো সেগুলো যারা কাজ করেছেন তারা তো থাকবেনই। যারা অসুবিধা আছে, কোথাও সমস্যা, তাদের ক্ষেত্রে হয়তো কোথাও কি নতুন সংযোজন বিয়োজনের বিষয় আছে। এছাড়া কাজের যারা আছেন তারা সকলেই থাকবেন। পশ্চিমবঙ্গের শুধু বিজেপি বলে নয়, সিপিএম, তৃণমূল, কংগ্রেসের ক্ষেত্রেও এই নব্য কর্মী আর পুরানো কর্মী, নব্য বিজেপি পুরাতন বিজেপি, এরকম একটা সাংগঠনিক দ্বন্দ্ব কিংবা অসুবিধা এটা সব দলেরই ক্ষেত্রে হয়। তা সেক্ষেত্রে বিজেপিতে কি এরকম কোনো সমস্যা আছে? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে পুরনো কর্মী, পুরনো ভারতীয় জনতা পার্টি পুরনো কার্যকর্তা এবং নতুন কার্যকর্তা, প্রত্যেক কার্যকর্তাই
পার্টির কাছে অমূল্য সম্পদ। আর সবথেকে বড় বিষয় যে কার্যকর্তার মধ্যে ইচ্ছা শক্তি, কাজ করার প্রবণতা এগুলো থাকবে, সেই কার্যকর্তা কাজকে এগিয়ে নিয়ে যাবে সংগঠনের কাজ, এবং সেই কার্যকর্তারও ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। সেক্ষেত্রে এমন নয় কোনো বিশেষ যে পুরনো কার্যকর্তারাই খুব একদম বেটার, নতুন কার্যকর্তারা গুরুত্ব কম, এরকম না। সকলের মধ্যে যার যেরকম কাজের দক্ষতা সেই অনুযায়ী কাজ হবে। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই সমানভাবে প্রায়োরিটি আছে। আপনি জেলা সভাপতি সভানেত্রী নির্বাচিত হওয়ার আগে কিছু মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে এবং আপনিও কিছু করেছেন। তো সূত্রের খবর আছে যে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে অনেক মণ্ডলে ক্ষোভ বিক্ষোভ, মানে একদম তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ আছে এবং সেটা এখনো চলছে। এই ব্যাপারটা যদি আপনি মানে নির্মূল না করা যায়, হয়তো ভবিষ্যতে বিজেপি মানে ভোট মেশিনারি চালাতে একটা অসুবিধা হতে পারে। এই ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, এই ব্যাপারে আমি বলবো যেটা, এটা একটা সম্পূর্ণই একটা পদ্ধতি যে 3 বছর বাদে বাদে আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়। আর সেক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, যখনই নতুন কোনো কার্যকর্তাকে দায়িত্ব দেওয়া হয়, পুরনো একজন তো তাকে তো বসিয়ে দেওয়া হয় না, তাকে কোনো না কোনো দায়িত্বের মধ্যে, তার থেকে উঁচু দায়িত্বে জেলা কমিটির মেম্বার এরকম জায়গায় তিনি আসবেন। সেক্ষেত্রে কিছু সময়ের মতো যে কার্যকর্তারা ওই টিমের মধ্যে থাকে তাদের মধ্যে কিছু সময়ের জন্য এসব অন্তর্দ্বন্দ্ব, মতবিরোধ এসব চলতে থাকে, কিন্তু এটা পার্মানেন্টলি হবে না। তার কারণ সেই কাজগুলো আস্তে আস্তে যখনই প্রত্যেকে কোনো না কোনো জায়গায় দায়িত্বের মধ্যে, কাজের মধ্যে আসবে, তখন এগুলো সবই মেকআপ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আর ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স, এখানকার কার্যকর্তারাও তারা নিজেরা দলের কথা সবার আগে ভাবে। কিছু সময় অবধি এগুলো চলে, ফুল টাইম অবধি এগুলো চলবে না। কিন্তু কিছু মণ্ডলের নিচু স্তরের কর্তাদের, মানে কার্যকর্তাদের এমন অভিযোগ আছে যে জেলা কমিটির লোক প্রথম থেকেই সিলেক্ট করে রেখেছে যে অমুককেই আমরা মণ্ডল সভাপতি বানাবো। যদিও একটা নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনটাও বলছে যে সেই নির্বাচনটার মধ্যেও অনেক রকম ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, তারা মনে যাকে করেছে তাকেই করে দিয়ে গেছে। এরকম অনেক কটা মণ্ডলের খবর আছে। দেখুন, এরকম বিষয় নয়, এরকম বাইরে থেকে অনেক কিছু আসে, অনেক কথা, কিন্তু যেটা সংগঠনের যে পার্ট ছিল সেই পার্টে বিভিন্ন এমআরওরা প্রত্যেকটা মণ্ডলে গেছিলেন এবং সেখানে নির্দিষ্ট নাম তারা তুলে এনেছেন। সেটা চয়নের মধ্যে, নট নির্বাচন, হ্যাঁ নির্বাচন নয়, এটা চয়ন প্রক্রিয়া। সেই চয়নে অংশগ্রহণ করেছেন যারা, তাদের মধ্যে থেকে 3 জন করে নাম হচ্ছে গিয়ে আনা হয়েছিল তুলে, এবং তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি করা হয়েছিল। হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে কারো নাম একে ছিল, কারো নাম 3-এ ছিল, 3-এর নামটাই হয়তো সভাপতি হিসেবে চয়ন করা হয়েছে, সেগুলো হতেই পারে। কারণ নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে চয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, একটা নাম দেখা গেল সেখানে অনেক বেশি করে এসেছে নাম, সেক্ষেত্রে দেখা গেছে সেখানে তার বয়স 45 হয়ে গেছে, এমনও কার্যকর্তা এসেছে, তখন বাধ্য হয়ে 3 নম্বরের ব্যক্তিকে আমাদের সভাপতি রূপে তাকে মনোনয়ন করা হয়েছে। এটাই হচ্ছে বিষয়। সেক্ষেত্রে এমন কিছু বিষয় না, 2-1টা এক্সেপশনাল কিছু 2-1 জায়গায় কিছু যদি হতে পারে, আমার মনে না পুরো কোথাও যে 38টা মণ্ডলের সব জায়গাতে এরকম বিশৃঙ্খলা এমন কোনো বিষয় হয়নি। আমি আপনাকে একটা ডাটা দিচ্ছি, সেটা হচ্ছে 2019 সালে জগন্নাথ সরকার মহাশয় প্রায় 2 লক্ষ ভোট ছাড়িয়ে জিতেছেন, জয়লাভ করেছেন। 21 সালেও আমরা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় 6টার মধ্যে 6টা বিধানসভায় জিতেছি। 24 সালেও পুনরায় জগন্নাথ সরকার মহাশয় আমরা এমপি সিট, সেটাও 1,86,000 সামথিং, আমার এই মুহূর্তে মনে নেই, তা বিপুল ভোটে এই 3টে নির্বাচন জয় হয়েছে। কিন্তু এর মাঝখানে যে একটা নির্বাচন গেছে সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। সেখানে আমরা এই 3টে নির্বাচনের ধারে কাছে আসতে পারিনি। আমরা 2-1টা পঞ্চায়েত
সমিতিও দখল করতে পারেনি কিংবা পঞ্চায়েতও দখল করতে পারেনি। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমরা গ্রাসরুট লেভেলে মানে এটাকে খুব ভীষণভাবে চর্চায় সেখানে বলা হচ্ছে যে এটা বিজেপির সাংগঠনিক চরম দুর্বলতার একটা লক্ষণ। এটা 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা আপনি বলতে চাইছেন। আমার মনে হয় আপনার কাছে তথ্য ভুল আছে। 2023-এর নির্বাচনে 5 জন জেলা পরিষদের মেম্বার আমরা জিতেছি এই জেলা থেকে। 2023-এর নির্বাচনে আমরা ব্যাপক সংখ্যার পঞ্চায়েত আমরা পেয়েছি। 23টা পঞ্চায়েতের প্রধান আমাদের আছে। আমাদের প্রায় পঞ্চায়েত সমিতির মেম্বারও প্রায়, আমার কাছে যেটুকু আমার তথ্যে এই মুহূর্তে জানা আছে, প্রায় আমাদের 60-65টা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। আমরা একটি পঞ্চায়েত সমিতি পেয়েছি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি, সেটাও ভারতীয় জনতা পার্টির দখলে আছে। প্রবল যে এখানকার যে অত্যাচার শাসক দলের, পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন যে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকে না। শাসক দলের প্রবল অত্যাচার, শাসক দলের চোখ রাঙানি, শাসক দল প্রশাসনকে দিয়ে কর্মীদের ভয় দেখানো, তাদেরকে কেস মামলা দেওয়া এবং ভোট লুট করা, ভোট দিতে না দেওয়া, ভোটের ব্যালট বাক্সকে চুরি করে নেওয়া, এত কিছুর পরেও শুধুমাত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, উর্বর ভূমি, এখানে সনাতনী সমাজের মানুষ ভারতীয় জনতা পার্টি ছাড়া কিছুই বোঝে না। এই এত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এই জয় এনেছে, এটা আমাদের কাছে অনেক বড় জয়। যেটা শাসক দলের রক্তচক্ষু এবং রিগিং ব্যাপারটা সবসময় ছিল, কিন্তু একদম নিচু স্তরের যে কর্মীরা, তাদের যে ফিডব্যাকটা আমরা, সেটা হচ্ছে গ্রামের যে ভোটার, সেই ভোটারদের সঙ্গে মানে ব্যাপারটা এমন, মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছে। এটা আমরা রিউমার, আমরা গ্রামে গ্রামে যারা ঘুরি, যারা সংবাদ সংগ্রহ করি, মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে। তার রেজাল্ট আমরা 19-এ পেয়েছি, 21-এ পেয়েছি, 24-এ পেয়েছি। কিন্তু ভোটকে কালেক্ট করে বাক্সে আনার মতো লিডারশিপের একটা ঘাটতি কিন্তু দেখা গেছেই। সেটা কোন নির্বাচনে? সেটা পঞ্চায়েত নির্বাচনের কথাই আমি বলছি। কারণ পঞ্চায়েত নির্বাচন এমন একটা নির্বাচন যেটা মানুষ সরাসরি কোনো ব্যক্তিকে, মানে কাছের পাওয়া কোনো ব্যক্তিকে ভোট দেয়। যেমন লোকসভা নির্বাচনে হয়তো প্রার্থীকে চেনেই না, বিধানসভা নির্বাচনেও প্রার্থীর সঙ্গে ইন্টারাকশন থাকে না ভোটারদের, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যাকে ভোট দিচ্ছি তাকে আমি প্রতিদিন দেখছি, বাজারে দেখছি, ঘাটে দেখছি। সেই রকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই ব্যর্থতা অনেকের কাছে কিন্তু সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আপনি যদি সাধারণ নির্বাচন মানে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনকে যদি এক করে ফেলেন তাহলে খুব মুশকিল হবে। পঞ্চায়েত নির্বাচন একদম নিচে বুথ স্তরের নির্বাচন, বুথের নির্বাচন, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকে না। আমি আগেই বলেছি, শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তথা কার্যকর্তা তথা কর্মী সকলে মিলে প্রত্যেকটা বুথ থেকে জয়লাভ করানো, এটা প্রচণ্ড একটা মানে লড়াই। সেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি একদম সম্পূর্ণভাবে অবতীর্ণ হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি যে মানে ব্যাপক রিগিং, ব্যাপক সন্ত্রাস, ব্যাপক মারধর, ভোট দিতে না দেওয়া, এমনকি নমিনেশন জমা দিতে না দেওয়া, নমিনেশনের পেপার ছিঁড়ে দেওয়া, এই এত কিছু, নমিনেশন থেকে শুরু করে খুন করা আমাদের কার্যকর্তাদের। আপনারা জানেন পঞ্চায়েত ভোটে কি পরিমাণ ভারতীয় জনতা পার্টি, সেটা 2018 থেকে শুরু হয়েছে এবং 2023 বর্তমান 2025-এর দোরগোড়ায় 300-র বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়। তা পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি অত্যাচারিত এবং খুন সব থেকে বেশি হয়েছে। তাই এত কিছুকে উপেক্ষা করে আমার মনে হয় বর্তমান পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য কোন লেভেলের সন্ত্রাস, হত্যা লীলা এবং তাদের যে কুকৃত্তি এগুলো করতে পারে সেটা বাংলার মানুষ দেখেছে। এত কিছুকে উপেক্ষা করে পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন 2023-এও
যথেষ্ট ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং ভোটকে করানোর চেষ্টা করেছে। সব ভোটকে গুনে আনতে পারেনি, অনেক ভোট লুট হয়ে গেছে, ব্যালট বাক্স চুরি হয়ে গেছে, আমি আগেই বলেছি। তা সেক্ষেত্রে এই জায়গায় আমার মনে হয় সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি আরও বেশি শক্তিশালী। আগামীতে আমরা এরও যোগ্য জবাব দিতে পারবো। 2026-এর নির্বাচন শুধু ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে নয়, তৃণমূলের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, কারণ এবার পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তা সেখানে দাঁড়িয়ে আপনি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় গতবার 6টা জিতেছিল, এবার আপনি ফলটা কেমন আশা করেন? এবার আমরা 7টাই পাবো। এবার নবদ্বীপটা ইনক্লুড হয়েছে, নবদ্বীপ যুক্ত হয়েছে। আর নবদ্বীপ, সেই এক্সেপশনাল নবদ্বীপটাকেও এবার ভারতীয় জনতা পার্টি তার নতুন বিধায়ক পাবেন। এবং ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভোটের মার্জিনে, পার্সেন্টেজের মার্জিনে এবং সাথে সাথে বিধানসভার নিরিখে পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর জেলা হিসেবে পরিলক্ষিত হবে। অপারেশন সিন্দুর, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মালদা, এই ঘটনাগুলো এবার বিধানসভা নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই অবশ্যই মোথাবাড়ির যে ঘটনা, মালদার যে ঘটনা, মুর্শিদাবাদের মানুষকে সেই ওপার বাংলাদেশ থেকে যেভাবে ছেড়ে এপার বাংলায় মানুষকে চলে আসতে দেখা দিয়েছে আমাদের বাপ ঠাকুরদাদের সময়, ঠিক সেরকমই একটি স্মৃতিকে পুনরায় মানুষের মনে জাগিয়ে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা। যে মুর্শিদাবাদের মানুষগুলো সেই সময় মালদার একটি স্কুলে সেখানে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তা এটা পশ্চিমবাংলার জনগণের কাছে একটা হৃদয় বিদারক ঘটনা, যে সেই স্মৃতিকে আবার ফিরিয়ে আনছে। এ ঘটনা আবার যদি সত্যি পশ্চিমবাংলায় এমন কিছু ঘটনা ঘটে, পশ্চিমবাংলার সকল মানুষ তারা কোথায় যাবে? তাদের মনে এই একটা শঙ্কা, আশঙ্কা, প্রশ্নচিহ্ন, ভয়, এটা তো দানা বেঁধেছে। তাই পশ্চিমবাংলার মানুষ এখন প্রস্তুত। পশ্চিমবাংলার মানুষ এ রাজ্যের শাসক দলের চুরি দেখেছে, এ রাজ্যের শাসক দলের সন্ত্রাস দেখেছে, খুন দেখেছে, এ রাজ্যে আমাদের যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গরিব খেটে খাওয়া ছেলে মেয়েদের ভবিষ্যৎকে বিক্রি হতে দেখেছে, তাদের চাকরি বিক্রি হতে দেখেছে। তা এই রাজ্যের মানুষ এটাও দেখেছে যে হিন্দু মহিলাদের সিঁদুরকে মুছে দেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। তো এই সমস্ত কিছু এই বাংলার মানুষকে প্রভাবিত তো অবশ্যই করেছে। এবং আগামী 2026-এর নির্বাচন তৃণমূলের বিদায় বেলা এবং ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা, ক্ষমতায় আসার এবং শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সুশাসন আনবে, এটাই পশ্চিমবাংলার মানুষ নিজেকে তৈরি করে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভয়েস অফ বেঙ্গল থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ।